সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি ক্লাস নিয়ে। আমরা গত সেশনে পড়েছিলাম প্রেজেন্ট টেন্স। আজকে আমরা শুরু করতে চাই পাস্ট টেন্স নিয়ে। তাহলে শুরুতে বন্ধুরা, পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাধারণ অতীতকাল। আমরা জানি যে পাস্ট টেন্স বলতে বোঝায় যখন অতীতের কোনো কাজ নির্দেশ করে, অর্থাৎ ভার্বটা যখন পাস্ট ফর্মে থাকে তখন সেটাকে আমরা পাস্ট টেন্স বুঝি। তাহলে পাস্ট টেন্সের মধ্যে প্রথমে পাস্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায় আমরা কিভাবে চিনবো যে এটা আসলেই পাস্ট ইনডিফিনিট টেন্স। বাংলা ক্রিয়াপদের শেষে, অর্থাৎ বাংলায় যেগুলো কাজ সমর্থিত ক্রিয়া অর্থাৎ কাজ সমর্থিত শব্দ, তার শেষে যদি ল লে লাম ত তে তাম যে কোনো একটি থাকে তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ধরব। যেমন আমি কাজ করতাম, সে খেলতো, আমরা বেড়াতে যেতাম। তাহলে এখানে লক্ষ্য করবেন ল লে লাম অথবা ত তে তাম, প্রতিটা ক্রিয়ার শেষেই এই শব্দগুলো কোনো না কোনোটা আছে। আমরা কাজ করতাম, তাম। সে খেলতো, তাহলে এখানে আসলো তো। অর্থাৎ আমার মনে হয় যে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এরপর আসছি আমরা স্ট্রাকচারে অর্থাৎ গঠনে। প্রতিটা টেন্সের গঠন আলাদা, সেহেতু আমরা প্রতিটা টেন্সেরই গঠনগুলো দেখব। প্রথমেই অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবোধক। সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, অর্থাৎ প্রথমে আসবে কর্তা, তারপরে আসবে ভার্ব অর্থাৎ ক্রিয়া। এখানে দেখেন যে টু দিয়েছি। আমরা প্রথম দিনে বলেছিলাম ভার্বের তিনটা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। আর V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এবার নেগেটিভ করার সময় প্রথমে আসবে সাবজেক্ট প্লাস ডিড। এই ডিড কেন আসলো? এই ডিড আসলো অক্সিলারি ভার্ব। পাস্ট ইনডিফিনিটে কোনো অক্সিলারি ভার্ব নাই। যেমনই ভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে দেখেছিলাম কোনো অক্সিলারি ভার্ব না থাকার কারণে ডু অবলিক ডাজ আমরা নিয়েছিলাম, ধরে নিয়েছিলাম। এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে অ্যাফার্মেটিভে দেখবেন যে কোনো অক্সিলারি ভার্ব নাই, সেহেতু আমরা এখানে একটা অক্সিলারি ভার্ব ডিড ধরে নিয়েছি। ডু এর পরিবর্তে ডিড, কারণ কি? ডু হচ্ছে ভার্ব আর ডিড হচ্ছে ভার্বের নেগেটিভ পাস্ট ফর্ম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট ফর্মকে আমরা পাস্ট ফর্মে নিয়ে আসছি। এই জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু অবলিক ডাজ নিয়েছিলাম, পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা ডিড নিয়েছি। এরপরে আসবে যেহেতু নেগেটিভ সেহেতু নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন থাকতে পারে, এখানে আমি V2 দিলাম, এখানে তাহলে ভি কেন দিলাম? অবশ্যই একটা প্রশ্ন আছে, মনে তো রাখতেই পারে যে V2 এখানে বলতে এখানে তো V2 হবে। যেহেতু আমরা পারফেক্ট কি করছিলাম, যেখানে যেখানে V3 দিয়েছিলাম অন্য সকল ফর্মে V3 দিয়েছিলাম, তাহলে এখানে কেন হলো না? এটা নোট রাখবেন যে কোন সেন্টেন্সে একাধিক নেগেটিভও যেমন থাকে না, তেমনি ভাবে একাধিক পাস্ট ফর্ম থাকবে না, ভার্বের একাধিক পাস্ট ফর্ম থাকবে না। ডিড কিন্তু একটা ভার্ব, অক্সিলারি ভার্ব হলো এটা একটা ভার্ব। যেহেতু এর পাস্ট ফর্ম আমরা অলরেডি নিয়ে নিয়েছি, সেহেতু এখানে আমার কোনো পাস্ট ফর্ম হবে না। অর্থাৎ এখানে ডিড নেওয়ার কারণে এখানে এটা ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। ক্লিয়ার? এবার ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক। ডিড কেন নিয়েছি এটা বললাম। ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। সেম টু সেম এখানেও দেখেন, যেহেতু আমরা পাস্ট ফর্ম অলরেডি প্রথমে নিয়ে নিয়েছি ডিডে, সেহেতু আমরা ভার্বের পাস্ট ফর্ম নিব না, এখানেও ভার্বের প্রেজেন্ট ফর্ম বিদ্যমান থাকবে। এবার আসলো নেগেটিভ ইন্টারোগেটিভ টেন্স। এখানেও ডিড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ইন্টারোগেটিভ সাইন। আশা করছি বন্ধুরা স্ট্রাকচার সম্পর্কে আপনাদের কোনো
ভুল ধারণা থাকবে না। এবার আমরা কয়েকটা উদাহরণ সম্পর্কে দেখব। এখানে আমরা কিছু উদাহরণ দেখতে পাচ্ছি। আই ডিড নট ক্যাচ ফিশ, আমি মাছ ধরিনি। আমিরুল ওয়েন্ট টু ঢাকা, আমিরুল ঢাকা গিয়েছিল। ডিড ইউ রাইট এ পোয়েম, তুমি কি কবিতা লিখেছিলে? তাহলে এখানে সবাই লক্ষ্য করেন, আই ডিড নট ক্যাচ ফিশ, এখানে আমরা ডিড নিয়েছি, আর এখানে সেই জন্য আমরা প্রেজেন্ট ফর্ম নিয়েছি। অর্থাৎ একটা সেন্টেন্সে আমরা একাধিক পাস্ট ফর্ম ব্যবহার করব না। এখন আমরা স্ট্রাকচার অনুযায়ী চলে আসি। স্ট্রাকচারে কি বলছিলাম আমরা? সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। লক্ষ্য করেন বন্ধুরা, সাবজেক্ট দিলাম প্লাস ডিড দিয়েছি প্লাস নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এতটা সোজা। আমরা শুধুমাত্র যদি স্ট্রাকচার ফলো করি তাহলে অবশ্যই ইংলিশ আমাদের কাছে সহজ মনে হতে শুরু করবে। বন্ধুরা, আপনারা লক্ষ্য করছেন আমি এখানে বোর্ডে লিখে দিয়েছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ঘটমান অতীতকাল। অতীতকালে যদি এমন কোন কাজ বোঝায় যেটা চলছিল, অর্থাৎ গতকাল আমি ফুটবল খেলছিলাম, অতীতে কোনো একটা কাজ রানিং অবস্থায় ছিল, এটা স্থবির কিংবা হয়ে গেছিল না, সেটা কাজটা রানিং অবস্থায় ছিল, এই সূচক কোনো শব্দ বোঝালে তখন আমরা ব্যবহার করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। চেনার উপায় কিভাবে চিনব? বাংলা ক্রিয়াপদের শেষে যদি তেজছিলাম, তেজছিল, ছিল, ছিলেন, ছিলি ইত্যাদি সূচক শব্দ আসে তাহলে আমরা সেটা মনে করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার তার স্ট্রাকচার গুলো দেখা যাক। অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবোধক, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। লক্ষ্য করবেন বন্ধুরা, আমাদের এখানে ওয়াজ ওয়্যার এটা কোথা থেকে আসলো? এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব। আপনারা অবশ্যই জানেন যখন আমরা কন্টিনিউয়াস টেন্স করি অর্থাৎ যে কোনো টেন্সের কন্টিনিউয়াস ফর্মেটে আসলে সেখানে আমাদেরকে অক্সিলারি ভার্ব নিতেই হয়, যেহেতু কাজটা চলছিল। এর আগেও আমরা পেয়েছিলাম এম ইজ আর প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে আছে ওয়াজ এবং ওয়্যার, তারপর আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কেন প্রেজেন্ট ফর্ম? আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে একটা সেন্টেন্সে একাধিক পাস্ট ফর্মের ভার্ব আসবে না। এবার লক্ষ্য করে নেগেটিভ ফর্মে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ইন্টারোগেটিভে এই যে বরাবরের মতো অক্সিলারি ভার্বটা সামনে চলে আসছে, তারপরে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস মোস্ট ইম্পর্টেন্ট থিং কোয়েশ্চেন মার্ক। আমরা কিন্তু কোনো সময় কোয়েশ্চেন মার্কটাকে বাদ দিতে পারি না। এবার আমরা খেয়াল করব কয়েকটি এক্সাম্পল এবং রুলস। আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু রুলস এবং এক্সাম্পল দেখব। কি বলছিলাম আমরা শুরুতে যে কোনো কাজ যদি পূর্বে চলছিল এটা বোঝায় তাহলে হবে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে দেখেন, দ্য গার্ল ওয়াজ রিডিং বুক, মেয়েটি বই পড়ছিল। সে অতীতে বই পড়ছিল অর্থাৎ অতীতে কোনো একটা কাজ রানিং হচ্ছিল। এখানে আমরা কি দিয়েছি? সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। মূল কথা একটা যে কোথায় আমি ওয়াজ বসাবো কোথায় আমি ওয়্যার বসাবো, আমি তো এটা টেনশনে পড়ে যাব, কারণ ওয়াজ কোথায় বসাতে হয় ওয়্যার কোথায় বসাতে হয় যদি আমরা না জানি তাহলে আমরা বসাবো কিভাবে। এখানে আমরা লক্ষ্য করি যে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বসবে ওয়াজ, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার বসবে ওয়াজ, সেকেন্ড পারসন যদি হয় সেখানে বসবে ওয়্যার। তাহলে সেকেন্ড পারসন হলে বসবে ওয়্যার, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে বসবে ওয়াজ এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বসবে ওয়াজ। এই দুইটা ওয়াজ বাদে
অন্য সবগুলোতেই আপনি ওয়ার বসাতে পারবেন। এবার আমরা লক্ষ্য করি, অতীতে যদি দুইটি কাজ হয়ে থাকে, ধরেন যে আপনি কোনো একটা কাজ করছেন, তার মধ্যে আরেকটা কাজ আটকে গেল, আপনি পড়তে বসেছেন, এই সময় আপনার বন্ধু এসে আপনাকে জ্বালাতে শুরু করেছে, জ্বালাচ্ছিল, তাহলে আপনি পড়ছেন, আপনার বন্ধু এসে আপনাকে জ্বালাচ্ছিল, কাজ হচ্ছে কয়টা? দুইটা। আর অতীতে কাজ দুইটা হচ্ছে, তাহলে যেই কাজটা হতে হতে আরেকটা কাজ শুরু হলো, সেই পূর্ববর্তী কাজটা হবে পাস্ট কন্টিনিউয়াস এবং পরবর্তী কাজটা হবে পাস্ট ইনডিফিনিট। হয়তো বা আপনারা একটু বুঝতে সমস্যা হচ্ছে, আমি এক্সাম্পল এই জন্য দিয়েছি, এক্সাম্পলটা দেখলে আপনারা এই জিনিসটা সহজে বুঝতে পারবেন। When he came to me, যখন সে আমার কাছে এসেছিল, I was sleeping, আমি তখন ঘুমাচ্ছিলাম। এখানে লক্ষ্য করেন, when he came to me, এটা আছে I was sleeping, অর্থাৎ সে ঘুমাচ্ছিল, সেই সময় কাজটা হয়েছে, দুইটাই পাস্টে হয়েছে, কিন্তু কোন কাজটা আগে হচ্ছিল? I was sleeping, আমি ঘুমাচ্ছিলাম, ঘুমানোর সময় বন্ধুটা এসেছিল। তাহলে এটা হবে পাস্ট কন্টিনিউয়াস আর এটা হবে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট ফরম্যাট কি? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। তাহলে লক্ষ্য করে দেখেন আমরা এটা পাস্ট ইনডিফিনিট দিয়েছি। আর পাস্ট কন্টিনিউয়াস কি হবে? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি। এর লক্ষ্য করে দেখেন যে আই সাবজেক্ট ওয়াজ ওয়্যার প্লাস স্লিপ ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ আমার মনে হয় যে আপনারা কথাটা এখন বুঝতে পেরেছেন। এবার আরেকটা বিষয় আছে, স্পিচ অর্থাৎ বাক্য। আমরা যখন কোনো কথা বলি, কথাটা দুই ভাবে হয়ে থাকে, একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। আমি কোনো কথা যদি আপনাকে সরাসরি বলি, সেটা হবে ডাইরেক্ট স্পিচ। আমি ওইটা দেখেছি, আমি একটা পাখিকে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। এই কথাটাই যদি অন্য কাউকে উপস্থাপন করে, কি ইসমাইল হোসেন পাখিটি দেখেছিল, ইসমাইল হোসেন পাখিটি দেখেছিল, অর্থাৎ বলেছিল যে ইসমাইল হোসেন বলেছিল যে সে পাখিটি দেখেছিল। এই যে ইনডাইরেক্ট স্পিচ যখন হবে, তখন কিন্তু আমাদের পাস্টে আসবে। লক্ষ্য করেন, ডাইরেক্ট স্পিচ কি দিয়েছি? হি সেড আই অ্যাম ইটিং, সে বলেছিল আমি খাচ্ছিলাম, সে বলেছিল আমি খাচ্ছিলাম। তাহলে এই যে খাচ্ছি, ইনডাইরেক্ট যখন আসছে, তখন আমরা কি করবো? পাস্ট ফর্ম নিয়ে আসবো। লক্ষ্য করেন, আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। এখন এটা আমরা যখন পাস্ট কন্টিনিউয়াস নিয়ে আসবো, তখন কি হবে? হি সেড দ্যাট, সে বলেছিল, হি ওয়াজ ইটিং, সে খাচ্ছিল। অবশ্যই তাহলে ডাউটটা ক্লিয়ার হয়েছে, আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। এবার বন্ধুরা, পাস্ট পারফেক্ট টেন্স, আমরা এবার পড়বো পাস্ট পারফেক্ট সম্পর্কে, অর্থাৎ পুরাঘটিত অতীতকাল। চেনার উপায় পাস্ট ইনডিফিনিট টেন্সের মতোই, চেনার উপায়টা একই, অর্থাৎ ল লে লাম ত তে তাম। আমাদের খুব সহজে এটা মুখস্থ হয়ে যায়, এই জন্যই আমি এই শব্দগুলো ইউজ করছি, ল লে লাম ত তে তাম। অর্থাৎ কোন বাংলা ক্রিয়াপদের শেষে যদি এই শব্দগুলো থাকে, এই বর্ণগুলো থাকে, তাহলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়, অর্থাৎ পুরাঘটিত অতীতকাল। পুরাঘটিত অতীতকাল মানে কি বুঝি? অতীতকালে কোনো একটি কাজ সম্পন্ন হয়ে গেছিল, অথবা দুইটি কাজের মধ্যে যেই কাজটা অপেক্ষাকৃত আগে হয়ে গেছিল, সেটা হয় পাস্ট পারফেক্ট টেন্স। আমরা রুলস পড়ার সময় এই জিনিসটা আরো ক্লিয়ার করব। তার আগে আমরা স্ট্রাকচারটা ফলো করব। অ্যাফার্মেটিভ, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। আমরা এখানে লক্ষ্য করছি V3 অর্থাৎ কি? ভার্বের পার্টিসিপল ফর্ম। আমরা পার্টিসিপল ফর্মকে V3 বলি। হ্যাড কোথা থেকে আসলো? হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা এর আগে যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ অবলিক হ্যাজ ইউজ করেছিলাম, পাস্টের ক্ষেত্রে শুধুমাত্র একটাই অক্সিলারি ভার্ব আছে, সেটা হচ্ছে হ্যাড। অর্থাৎ এখানে আমার পার্সন এবং নাম্বার এর ঝামেলাটা আর নাই।
কারণ এখানে পার্টিসিপল ফর্ম, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে একটাই, সেটা হচ্ছে হ্যাড, যেটা সব ক্ষেত্রেই প্রয়োগ হবে। নেগেটিভ হলে কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস V3 প্লাস অবজেক্ট। আর ইন্টারোগেটিভের সময় হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। তাহলে বন্ধুরা, স্ট্রাকচারের ক্ষেত্রে আমার মনে হয় সবার ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা কয়েকটা রুলস এবং কয়েকটা এক্সাম্পল দেখব, তাহলে এটা আমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। বন্ধুরা, আমরা এখানে কিছু উদাহরণ দেখতে পাচ্ছি, কয়েকটা এক্সাম্পল দিয়েছি। আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম। অতীতে আমি কাজটা সম্পন্ন করেছিলাম, কাজটা আমার সম্পূর্ণ, এই জন্য আমি কি দিয়েছি? আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এরপর আর একটা আছে যে দ্যাট দ্বারা যদি কোনো বাক্য যুক্ত হয়, দ্যাট দ্বারা কোনো বাক্য যুক্ত হলে এর প্রথম অংশটুকু হবে পাস্ট ইনডেফিনিট এবং শেষের অংশটুকু হবে পাস্ট পারফেক্ট। দেখেন, আমরা এখানে রহিম সেড দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ, এখানে কিন্তু আমরা যুক্ত করেছি কি? দ্যাট দ্বারা। রহিম বলেছিল যে তারা খেলাটি জিতে গেছিল। তাহলে রহিম সেড, এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডেফিনিট, এবং দে হ্যাড ওন দ্য ম্যাচ, এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট। যুক্ত হয়েছে কি দ্বারা? দ্যাট দ্বারা। আমাদের শর্তই কিন্তু হচ্ছে এটা, দ্যাট দ্বারা যদি যুক্ত হয় তাহলে প্রথম অংশটুকু হবে পাস্ট ইনডেফিনিট এবং পরের অংশটুকু হবে পাস্ট পারফেক্ট। এক্ষেত্রে আমাদেরকে দ্যাট শব্দটা মনে অবশ্যই রাখতে হবে। আরেকটা বিষয় যেটা আমরা সচরাচর শুনতে পাই, অনেকে বলে, অনেকে জিজ্ঞাসা করে, তুই তো ইংলিশ পারিস তাই না, বলতো ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, ইংলিশ কি হবে? কিংবা ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল, তখন আমরা কি করব? ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেছিল, তার মানে তো দুইটাই পাস্ট। যেই পাস্টটা আগে হয়েছিল, যে কাজটা আগে হয়েছিল সেটা হবে কি? পাস্ট পারফেক্ট। আর যেটা পরে হয়েছিল সেটা হবে পাস্ট ইনডেফিনিট। আরেকটা সহজ বুদ্ধি আছে, সেটা হচ্ছে বিফোর বিফোর, আফটার আফটার। বিফোর মানে কি? পূর্বে। তাহলে পূর্বের পূর্বে এবং আফটার আফটার, অর্থাৎ আফটারের পরে। তাহলে বিফোরের পূর্বে কি বসে? পাস্ট পারফেক্ট, এবং আফটারের পরেও বসে পাস্ট পারফেক্ট। অর্থাৎ আমাকে এই কথা মনে রাখতে হবে যে বিফোর মানে যেহেতু পূর্বে, সেহেতু পাস্ট পারফেক্ট বসবে এর পূর্বে। আফটার মানে যেহেতু পরে, সেহেতু পাস্ট পারফেক্টটা বসবে এর পরে। আমরা একটা উদাহরণ দেখি। দ্য ডক্টর হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডাইড। তাহলে এখানে কি আছে? বিফোর। তাহলে আমাকে পাস্ট পারফেক্ট করতে হবে কোথায়? শুরুটা। বিফোর মানে পূর্বে, সেহেতু তার পূর্বেরটা হবে পাস্ট পারফেক্ট। তাহলে পরের অংশটুকু কি হবে? পরের অংশটুকু হবে পাস্ট ইনডেফিনিট। আমি বিষয়টা আবার বুঝিয়ে দিই, কারণ দেখা যাচ্ছে যে আমাদের 2-4 বছর টেন্স পড়ার পরও শুধুমাত্র এই ডাউটটাই আমাদের মধ্যে থেকে যায়। আর আমরা জানি যে টেন্সের মধ্যে সবচাইতে জটিলতম টেন্স হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, সেহেতু এই ক্লাসটা আমাদেরকে মনোযোগ সহকারে করতে হবে। আমি কি বললাম? যে বিফোর বিফোর, আফটার আফটার, অর্থাৎ বিফোরের পূর্বে এবং আফটারের পরে পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট হবে। আমরা আরেকটা জিনিস দেখি যে একটা সেন্টেন্সের মধ্যে ক্লজ আছে কয়টা? 2টা। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আমরা যদি প্রিন্সিপাল ক্লজটাকে ধরে নিই, যে আমরা সেন্টেন্সের মধ্যে যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে প্রিন্সিপাল ক্লজটাকে পাস্ট পারফেক্ট করব, এবং যেটা সাবঅর্ডিনেট ক্লজ আছে সেটাকে আমরা পাস্ট ইনডেফিনিট করব। তাহলে কি হচ্ছে? প্রিন্সিপাল ক্লজ, দ্য ডক্টর হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডাইড। এখানে মূল ভাবটা কোনটা? দ্য ডক্টর হ্যাড কাম, ডাক্তার এসেছিল, বিফোর দ্য পেশেন্ট ডাইড, রোগীটি মারা যাওয়ার পূর্বে। আমাদের এখানে মূল কথা কোনটা? যে ডক্টর এসেছিল, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজটা আমরা কি করব? পাস্ট পারফেক্ট করব। আর প্রিন্সিপাল ক্লজটা কখন দেব?
বিফোরের পূর্বে আর আফটারের পরে। এখানে যদি হতো দ্য ডক্টর হ্যাড কাম, দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড, তাহলে কি হতো যে আমাদের আফটার পরে প্রিন্সিপাল ক্লজটা বসতো। রোগীটি মারা যাওয়ার পরে ডাক্তার এসেছিল, রোগীটি মারা যাওয়ার পরে ডাক্তার এসেছিল, তাহলে কি হবে দ্য পেশেন্ট, দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। ওখানে কিন্তু আমি আফটারের পরে প্রিন্সিপাল ক্লজটা বসালাম, এই জন্য পাস্ট পারফেক্টটা হলো আফটারের পরে। আশা করছি বন্ধুরা আপনারা পাস্ট পারফেক্ট টেন্সটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ অতীতে যদি দীর্ঘ সময় ধরে কোনো কাজ হয়েছিল বোঝায়। একটি কাজ অতীতে শুরু হয়ে কিছুক্ষণ সময় কিংবা দীর্ঘ সময় ধরে চলেছিল, এটা বোঝালে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এই স্ট্রাকচার গুলো দেখবো। অ্যাফার্মেটিভে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখানে আমাদের একটা কথা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে বিন। আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর সময় দেখেছিলাম যে আসলে যখনই পারফেক্ট প্লাস কন্টিনিউয়াস টেন্স আসে তখনই বিন শব্দটা কিন্তু আমাদের যুক্ত হয়। এখানে দেখেন পারফেক্ট থেকে এসেছে হ্যাড এবং কন্টিনিউয়াস থেকে এসেছে আইএনজি। হয়তো আপনারা লক্ষ্য করেছেন। তাহলে এই যে দুইটা টেন্সের সমন্বয় হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই পারফেক্ট কন্টিনিউয়াস এর জন্য আমাদের প্রতিটা স্ট্রাকচারে এর ফলটা দেখতে পাবো। নেগেটিভ হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এবং ইন্টারোগেটিভ বরাবরের মতোই এই যে আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড, হ্যাডটা আমরা আগে নিলাম প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ইন্টারোগেটিভ সাইন। তো বন্ধুরা নেগেটিভ এ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমরা কি বললাম যে বিন কেন আসলো নটের পরে, অর্থাৎ নট কেন বিনের আগে আসলো। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাড এর পর সাবজেক্ট তারপরে আসছে বিন। এই যে এই সকল কম্বিনেশন গুলো যদি আমরা মনে না রাখি তাহলে আমাদের অবশ্যই ভুল হয়ে যাবে। তাহলে এই জিনিসটা বিন এর অবস্থান কোথায় কোথায় আছে সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তো বন্ধুরা আমরা সচরাচর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের খুব একটা ব্যবহার দেখতে পাই না, সেহেতু আমরা ক্লাসটা খুব একটা বড় করব না। আমরা জাস্ট একটা এক্সাম্পল দিব যেটার মাধ্যমে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। দে হ্যাড বিন ওয়াচিং টিভি, দে হ্যাড বিন ওয়াচিং টিভি ফর 2 hours। তাহলে তারা 2 ঘন্টা যাবত টিভি দেখছিল, অর্থাৎ অতীতকালে তারা 2 ঘন্টা যাবত টিভি দেখছিল। তাহলে এই কাজটা অতীতকালে চলছিল 2 ঘন্টা যাবত, তাহলে অবশ্যই এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই যে ফর এবং সিন্স এর ব্যবহার গত ক্লাসে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমি খুব সুন্দরভাবে বুঝিয়েছিলাম আপনাদেরকে। অবশ্যই সেখান থেকে দেখেন যে কোথায় ফর বসে কোথায় সিন্স বসে। সেহেতু এখানে আমরা কি বসবে ফর। দে হ্যাড বিন ওয়াচিং টিভি ফর 2 hours। তাহলে বন্ধুরা এরই মাধ্যমে আমাদের আজকের পাস্ট টেন্সের সকল অধ্যায়গুলো শেষ। পাস্ট টেন্সের ভ্যারিয়েন্স কয়টা? 4টা। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি ছোট ছোট করে বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে, অবশ্যই আপনারা বিস্তারিত দেখবেন। অনেক সময় আপনারা ভিডিওগুলো কেটে কেটে দেখার কারণে অনেক কিছুই আপনাদের কাছে মিস্টেক থেকে যায়। অবশ্যই আপনারা খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবেন এবং সামনে ক্লাসে আমি ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব।